আচ্ছা, তো এখন ধরুন আমাদের কাছে এই জিনিসটা দেখবো আমরা। আমরা চাইতেছি যে এটা হচ্ছে আমরা মানি এক্সচেঞ্জ করতে চাই, যেমন এটা হচ্ছে ফরেন মানি, এটা হচ্ছে বাংলাদেশি টাকা। আমরা ফরেন মানিতে আগে আসি, যেমন হচ্ছে ডলার। ঠিক আছে? হ্যাঁ, আমি চাচ্ছি যে আমার কাছে কত ফরেন মানি আছে দেখেন তো। কত? 200 ফরেন মানি আছে, 200, তাই না? আচ্ছা, আর বাংলাদেশি টাকা 500। আমি জানতে চাই, এই যে আমার কাছে বাংলাদেশি 500 টাকা আছে, এই বাংলাদেশি 500 টাকা দিয়ে আমি ফরেন মানি কত পাবো? যদি আমি বাংলাদেশি 500 টাকা এক্সচেঞ্জ করে ফরেন মানি নিতে চাই, তাহলে আমি কত পাবো? ফার্স্ট আসেন ডলার। তো আমরা এখানে করি কাজটা। এখানে এটা আছে এবং আমাদের কাছে কত আছে? 500 বাংলাদেশি টাকা আছে। তো আমরা ম্যাথটা এখানে করি। ঠিক আছে? ম্যাথটা কি? সমান সমান। আচ্ছা, আমি এই জিনিসটা আরেকবার এখানে করি। আমার কাছে বাংলাদেশি টাকা আছে 500 আর বিদেশি টাকা আছে 200। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন সমান সমান। আমি বের করতে চাই কি? বের করতে চাই বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ করে কত ফরেন টাকা পাবো। এবার আসেন, বাংলাদেশি টাকার মান বেশি না ফরেন ডলারের মান বেশি? ডলারের মান বেশি। আমি যদি এক্সচেঞ্জ করি, 500 টাকা এক্সচেঞ্জ করলে আমি কি $500 পাবো না আরো কম বা বেশি ডলার পাবো? কম পাবো। কম পাইলে কি করতে হয়? অ্যান্সার কম হলে ভাগ করতে হয়, তাই না? আচ্ছা, এখন ভাগ করব কে দিয়ে? আমার কাছে যত টাকা আছে, আমি কত কত ডলার পাবো সেটা তো আমি জানি না, জানি? আমি জানি কি আমার কাছে কত টাকা আছে এবং এক্সচেঞ্জের রেট কত। তাহলে আমার কাছে কত টাকা আছে সেটা দিয়ে এক্সচেঞ্জ রেট দিয়ে সেটাকে ভাগ দিব। ভাগ দিলে আমার ডলার বেরোবে। এখন আমরা গুণ কেন দিলাম না? কারণ হচ্ছে আমার টাকার মান ডলারের মানের থেকে কম, এই জন্য আমি ভাগ দিচ্ছি। আমার টাকার মান কত? আমার টাকা 80 আর ডলার হচ্ছে 1। তার মানে কি আমার টাকা ডলারের 80 ভাগ কম। তাহলে কি 80 ভাগ বা একটা পার্সেন্টেজ যেটা হোক, তো আমরা নর্মালি বলি যে 80 গুণ। ঠিক আছে? আমার টাকা ডলারের চাইতে 80 গুণ কম। যেহেতু আমার টাকা কম, তার মানে কি আমি আমার টাকা থেকে ডলারে গেলে কম টাকা পাবো। দ্যাটস মিন আমাকে ভাগ করতে হবে। এই জন্য আমি ভাগ করবো কি আমার কাছে কত টাকা আছে সেই ঘরের সংখ্যা। ঠিক আছে? এখানে যা আসুক এটা কোনো ব্যাপার না। এটা আপনি চাইলে E4ও দিতে পারেন, যেহেতু এটা টেবিল সিলেক্ট করা ছিল। ঠিক আছে? এটা আপনি লিখতে পারেন সমান সমান E4। ঠিক আছে? তারপরে কি ডিভাইড। আমাদের আম, ভাগ চিহ্ন নাই, আমাদের কি আছে? স্ল্যাশ। স্ল্যাশ দিব। তারপরে ভাগ দিব কারে দিয়ে? এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেট হচ্ছে বাংলাদেশের কত টাকা মানে আমি যে দেশের সাথে এক্সচেঞ্জ করতে চাই, যেমন ডলার, ডলারের $1 বাংলাদেশি রেট কত সেটা দিয়ে ভাগ দিতে হবে। বাংলাদেশি রেট কত? 80। ওকে, তাহলে আমি 80 দিয়ে ভাগ দিব না, ভাগ দিব ওই ঘরটা দিয়ে। কারণ এই যে বলছি চেঞ্জ তো হয়, এটা চেঞ্জ হয়, তাই না? আর তাহলে আমি ভাগ দিব কি দিয়ে? C4 দিয়ে দিলাম এন্টার। তাহলে আমি এখন কত পাবো? $6.25 পাবো, তাই না? এখন যদি আমি $500 ভাঙায় বলি আমাকে $500 ইউএসডি দেন, আমাকে দিবে কত? $6.25 দিবে, 500 টাকা ইউএসডি। আর আমি যদি বলি আমাকে কি দিবে সে, ধরেন এটারই কপি করলাম, sorry, এটারই কপি করি, এখানে বসাই, এখানে বসাই। আচ্ছা, পেস্ট করলাম। এবার আমি চাচ্ছি যে আমার কাছে 500 টাকা আছে এবং এটাকে আমি বানাবো কিসে? পাউন্ডে। তাহলে পাউন্ডের এক্সচেঞ্জ রেট কোথায় আছে? এই যে 70, C5। তাহলে এখানে এটা হবে কি? C5। এটা যদি আমি টানতাম, টানলে কি হতো বলেন তো? টানলে কাজ হতো? কেন? এটা হচ্ছে পাউন্ড। আচ্ছা, আমি যদি এখান থেকে যে লাস্ট ক্লাস বলছিলাম এবার টানলে কাজ হয়ে যায়, এখন টানলে কাজ হবে? এরকম করে টানে বড় করলে হবে না? হয়েছে? একটু আগে রেজাল্ট কত ছিল? 7। এখন কত? তো তাহলে কি হইলো? কি সমস্যা বলেন তো? আপনি যখন টানতেছেন একটু আগে ছিল কি C4 আর E4, এখন হয়ে গেছে C5 আর E5। কিন্তু আমার তো E5 দরকার নাই, আমার E4ই দরকার, কারণ আমার টাকার অঙ্কটা E4এই আছে। ঠিক আছে? তো
টানলে কি হয়, টানলে কিন্তু এই যে ঘরের সংখ্যাও চেঞ্জ হয়ে যায়, মাথায় রাখবেন। তো কখন টানবো না, কখন টানবো, যখন টানলে ঘরের সংখ্যা চেঞ্জ হইলে কোনো সমস্যা নাই, উল্টো আমার চেঞ্জ হওয়াটাই দরকার তখন, ঠিক আছে। কিন্তু এখানে এই ম্যাথটাতে এই একটা ঘরের উপরে কিন্তু বাকিরা নির্ভরশীল। 500 টাকার ঘরটা, পরবর্তী ঘরটা 200 টাকার ঘর, আমরা সেই ঘরে নির্ভরশীল না, আমরা চাই 500 টাকার ঘরটাই সবসময় ফিক্সড থাকবে, তখন টানা যাবে না, ঠিক আছে। তখন টানবেন কিভাবে, তখন টানবেন হচ্ছে এখানে ই4 না লিখে কত লিখবেন, 500। এই যে 500 টাকা, এটা কি ফিক্সড, এখন ফিক্সড না। এখন যদি আমি টানি, পরবর্তী ঘরে দেখবেন রেজাল্ট ঠিকঠাক আসতেছে, কারণ ওই যে 500 টাকা ওটা ফিক্সড হয়ে গেল, এখন যেহেতু 500 লিখছি আমি, তাই না। আমি তো প্রত্যেকবার 500 টাকা থেকেই এক্সচেঞ্জ করতেছি, যে কারণে ওটা ফিক্সড হয়ে গেছে এখন 500 লেখাতে। এবার রেজাল্ট ঠিক আসবে। আপনাকে বুঝতে হবে কখন ডিজিট অঙ্ক লিখবেন, কখন ঘর লিখবেন, ঠিক আছে। কখন আমরা ঘর চুজ করবো, কখন আমরা ঘরের অঙ্কটাকে চুজ করবো, এটা হচ্ছে আমাদের প্রয়োজনের উপর ডিপেন্ড করতেছে। যে জিনিসটা ফিক্সড ওটা আমরা কি ফিক্সড লিখবো, কিন্তু 500 টাকা কিন্তু ফিক্সড না, ফিক্সড। এই 500 টাকার পরিমাণ আবার চেঞ্জ হবে। আমার কাছে 500 টাকা, আমার কাছে 1000 টাকা আছে, আমি মানে এক্সচেঞ্জে যাই বললাম আমার কাছে 1220 টাকা আছে, দেখুন তো আমি কত ডলার পাবো। সে কি করবে, তার সফটওয়্যার জাস্ট লিখবে 1220, অটোমেটিক কনভার্ট হয়ে চলে আসবে। তাহলে কি আমার এই ঘরটা তো ফিক্সড রাখা যাবে না, ইয়াটা অ্যামাউন্টটা ফিক্সড রাখা যাবে না, ঘরটা ফিক্সড হতে হবে। তখন কি করতে হবে আমাকে, তখন আমাকে প্রত্যেক ঘরের জন্য একটা একটা করে কি করতে হবে বলুন তো, তখন প্রত্যেকটা ঘরের জন্য একটা একটা করে ফর্মুলা লিখতে হবে, ঠিক আছে। E4 ভাগ C4, E4 ভাগ C5, E4 ভাগ C6, এরকম করে তখন করতে হবে, ঠিক আছে। এটা ক্লিয়ার আমরা, কারো কোনো কোশ্চেন? এখন আসেন হচ্ছে আমরা আর কি বাদ দিছিলাম, গ্রেড সিস্টেম। গ্রেড সিস্টেমটা বুঝতে একটু অসুবিধা হইতে পারে, ঠিক আছে, কিন্তু খুব ইজি ইজি বিষয়। যেমন এখানে ফার্স্টে আসি, এটার জন্য বুঝতে একটু অসুবিধা হইতে পারে। ফার্স্টে আসেন এই জায়গাকে বুঝি আমরা। ধরেন বশির, সে এমএস ওয়ার্ডে পাইছে কত, 5 মার্ক, এক্সেলে 5, পাওয়ার পয়েন্টে 5, এক্সেসে 5, আউটলুকে 5, টোটাল কত হলো 25। আচ্ছা, ধরেন আমাদের বিষয়টা এরকম, এখানে যে নাম্বারিংটা আমরা করলাম না, সর্বোচ্চ নাম্বারই 25, সর্বোচ্চ নাম্বার কত 25, তার মানে কি 100% নাম্বার কত 25। আমরা মার্কিং করবো কার উপরে, 25-এর উপরে না 100-এর উপরে। নর্মালি আমরা মার্কিং করি কিসের উপরে, পূর্ণমান 100 থাকবে, এখানে পূর্ণমান কত 25। তাহলে এখানে যে গ্রেডিংটা আমরা করব, সেটা গ্রেডিংটা হবে 25 হবে। ধরেন 25 মানে 100, 100 থেকে এ প্লাস, তাই না। আচ্ছা, 80%, 25 80% হচ্ছে 20, 20 মানে এ, তাই না। 60 মানে ধরেন বি, এরকম। এখানেও জিনিসটা এরকম, যে আমাদের এখানে পূর্ণমান হচ্ছে 25, টোটাল বের করলাম আমরা সাম, এখানে কি করবো আমরা টোটাল, বের করলে তার সম্পূর্ণ রেজাল্ট বের হয়ে আসবে। সে 25 পাইলো না, সে 20 পাইলো না, সে 10 পাইলো, এরকম চলে আসবে। এবার হচ্ছে গ্রেড, এই গ্রেডটা আসবে কি টোটাল মার্কের উপরে, ঠিক আছে। গ্রেডটা আসবে কিসের উপরে, টোটাল মার্কের উপরে। এবার আসেন আমরা একটা ফর্মুলা তৈরি করি। এখানে রেজাল্টের ফর্মুলা আছে, এই যে গ্রেড সিস্টেম আছে, ওকে। আমরা এখানে আছি রেজাল্ট গ্রেড, গ্রেড সিস্টেম, জিপিএ সিস্টেম, রেজাল্ট গ্রেড এখানে তো আছে নাকি, গ্রেড সিস্টেম, জিপিএ সিস্টেম। আচ্ছা, রেজাল্ট গ্রেড নাই, আমরা এটা মুখে মুখে করি। দেখেন, এখন যদি এমন হয় আমাদের গ্রেডিং এর সিস্টেমটা হচ্ছে, আমরা একটা ইয়া দিব, ফর্মুলা তৈরি করব, কন্ডিশনাল ফর্মুলা। তো এটার জন্য আমাদের লিখতে হবে কি ইফ। এবার আমরা বলতেছি যে 25 পাইলে সে পাস, কিন্তু তাকে তো সর্বনিম্ন একটা মার্ক পাইতে হবে যেটাতে সে পাস হবে, তাই না। নরমালি আমরা সেটা কত ধরি, 33, 33 না। আচ্ছা, আমরা ধরলাম এখানে নরমালি কত ধরলাম, তার মানে সে যদি 1-এর নিচে পায় তাহলে সে কি ফেল। ইউনিভার্সিটিতে দেখবেন 1 বিষয়ে ফেল করলেও ফেল, 3 বিষয়ে ফেল করলেও রেজাল্ট ফেল, রেজাল্ট কখনো পাস আসে না। একটা ফেল করলেও রেজাল্ট ফেল আসে,
যেমন স্কুলে একটা ফেল করলে পাসই আসতো, কিন্তু এখন ইউনিভার্সিটিতে একটা ফেল করলে ফেল আসবে, এখনো আসে, একটা ফেল করলে ফেল আসবে। এখন এই যে বিষয়টা, যে একটা ফেল করলে ফেল আসতেছে, এখানে আমরা বললাম একের নিচে পাইলে ফেল, সে যদি একটাই ফেল করলে সে সবগুলোই ফেল হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখে দেখেন, এবার বললাম ইফ, যদি, আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেটের বিষয়টা হচ্ছে আমরা ইফের পরে যে ব্র্যাকেটটা শুরু করি, ওই ব্র্যাকেটটা কিন্তু ক্লোজ করি না। এর পরে যদি কোনো ব্র্যাকেট শুরু করি সেটা ক্লোজ করি, কিন্তু প্রত্যেকটা ইফের পরে আমরা ব্র্যাকেট শুরু করলেও পরবর্তী ইফের আগে ব্র্যাকেট ক্লোজ হয় না। এর মাঝখানে অন্য কোনো ব্র্যাকেট এলে সেটা মাঝখানে আমরা ক্লোজ করব, কিন্তু ইফের পরের ব্র্যাকেট ক্লোজ করবো কোথায়? একদম লাস্টে গিয়ে। আচ্ছা, ইফ ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন লিখলাম এমআইএন মানে কি মিনিমাম। এবার একটা ফার্স্ট ব্র্যাকেটে আনলাম, ফার্স্ট ব্র্যাকেটে কি করলাম আমরা, ওই যে মিনিমামের সূত্রটা মনে আছে, কত থেকে কত মিনিমাম নিচ্ছি, সমান সমান এমআইএন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কত থেকে কত ঘর সিলেক্ট করে দিচ্ছি, যে কোন ঘর থেকে কোন ঘরের মিনিমাম আমরা জানতে চাই। আমরা জানতে চাই এই মুহূর্তে C2 থেকে Z2 পর্যন্ত, যে আছে না? ওকে, তাহলে মিনিমামের সূত্র বসালাম আমরা এখানে। আচ্ছা, এবার কি দিলাম, এটা কি সাইন? লেস দেন 1। আচ্ছা, লেস দেন আর গ্রেটার দেন কেমনে বুঝবো? যদি এদিকে মুখ করা থাকে গ্রেটার দেন, আর যদি উল্টা দিকে মুখ করা থাকে লেস দেন। তাহলে কি, যদি মিনিমাম ভ্যালু, এই যে মিনিমামের যে অ্যান্সারটা হবে, এটা যদি একের থেকে ছোট হয়, তাহলে আমার রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে ফেল। তাহলে ফেলের কি লিখলাম আমরা? এফ। রেজাল্টটা অল টাইম একটা কি থাকবে বলুন তো? ইনভার্টেড কমায় থাকবে। এই যে দেখেন, ইনভার্টেড কমায়। মজার বিষয় হচ্ছে ইনভার্টেড কমাটা এখানে উল্টা। আমি যদি এটা অ্যাপ্লাই করি রেজাল্ট আসবে না, আমি এখানে ইনভার্টেড কমা কি উল্টা। আপনারা সঠিক ইনভার্টেড কমা দিবেন, ঠিক আছে? ওকে, তো গেল। দেন আমাদের একটা জিনিস খেয়াল করবেন, এখানে কত জিনিস ভাগ ভাগ করবেন। ইফের পরে একটা শর্ত দিলাম না আমরা, যে যদি মিনিমাম হয় একের থেকে ছোট, একটা শর্ত, মানে শর্তের একটা অংশ, অংশ শেষ হলে কিন্তু আমরা এখানে একটা কমা দিছি, তাই না? আবার ইনভার্টেড কমার মধ্যে রেজাল্ট, রেজাল্ট হয়ে গেলে আরেকবার কমা। দেন আমরা এই যে এই মিনিমামের যে ব্র্যাকেট ক্লোজ করলাম না, কিন্তু এখানে যে ব্র্যাকেট সেটা ক্লোজ করলাম। আবার ইফ, যদি আবার একটা ব্র্যাকেট শুরু হলো, আমাদের রেজাল্ট কোথায় বেরিয়েছে? H2 তে। যদি H2 এটা কি গ্রেটার দেন, আবার কি ইকুয়াল কত 25, আমার শর্তটা শেষ না, কমা দিলাম। আচ্ছা, শর্তটা কি হলো, যদি H2 এর ভ্যালু 25 এর সমান বা বড় হয়, তাহলে রেজাল্ট কি হবে? এ। ধরেন আচ্ছা এ প্লাস, ওকে, দেন কমা দিলাম। এখানে দেখেন একটা ইনভার্টেড কমা, একটা ইনভার্টেড কমা নাই, মিস্টেক। ওই যে বলছিলাম লাস্ট ক্লাসে খুঁজে বের করবেন কোথায় কি আছে, ঠিক আছে? আপনি দেখে দেখে দিচ্ছেন কিন্তু দেখবেন যে আনসার মিলছে না, তার মানে কি ফর্মুলাতে কিছু না কিছু জিনিস মিস করা হয়েছে, যে জিনিসটা আপনার খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এখন যদি আপনি দেখে দেখে বানায় ফেলেন তাহলে তো হবে না, কিছু না কিছু জিনিস ফর্মুলাতে মিস্টেক থাকবে, এটা আপনার নিজে বের করতে হবে যে কোথায় মিস্টেক আছে। এবং এই মিস্টেক গুলো খুবই সিম্পল জিনিস, কমা, তারপরে অ্যাপোস্ট্রোফি, এইসব জিনিসের মিস্টেক গুলো আছে, এটা ব্র্যাকেট। আচ্ছা, তো গেল। তো এখানে আমরা এ প্লাস লিখলাম, কমা শেষ। আবার ইফ, আবার লিখলাম H2 যদি কি বড় হয় বা সমান হয় 20 এর থেকে, 20 এর সমান বা বড়, মানে কি 20 হলেও কাজ হবে, 21 হলেও হবে, 25 হলে, 25 হলে হবে না, কারণ 25 এর জন্য আরেকটা কন্ডিশন দেওয়া আছে, 25 এর জন্য একটা কন্ডিশন দেওয়া আছে, তখন কি হবে, এটা 24 পর্যন্ত গিয়ে স্টার্ট, 24.99 পর্যন্ত থাকবে, এরপরে আবার আরেকটা নিবে, কারণ কি আরেকটা দেওয়া আছে। আচ্ছা, এবং এটা ঠিক এভাবে হবে, প্রথমে সফটওয়্যারটা এই শর্তটা খেয়াল করবে, এই শর্তটা ম্যাচ করে কিনা। এই শর্ত ম্যাচ করলে আনসার হয়ে যাবে। এই শর্ত ম্যাচ না, ফার্স্টে এই শর্ত, ঠিক আছে, এটা ম্যাচ করবে, ম্যাচ না হলে এটাই ম্যাচ করবে, এটা ম্যাচ না হলে আবার এই শর্তে আসবে, ঠিক আছে? এরকম করে সে ম্যাচ করতে থাকবে। সেম ভাবে বললাম 17.5 বা তার উপরে হলে এই মাইনাস, ঠিক আছে,
আর তারপরে কি 15 উপরে হলে বি। এখানে কি ভুল আছে? ব্র্যাকেটের বদলে 9 আছে, ওকে। তারপরে এখানে কি ভুল আছে? ইনভার্টেড কমা তো উল্টা, এটা বাদ আর কি ভুল আছে বলেন? একটা কমা নাই, ঠিক আছে, এখানে কমা দিতে হবে। দেন এভাবে এসে এবার আমরা ইফ করে নিছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তাহলে এখানে সাতটা ব্র্যাকেট। আচ্ছা, মজার বিষয় হচ্ছে আপনি যদি ব্র্যাকেট গুলো দিতে ভুলে যান তাও সমস্যা নাই। কি হবে বলেন তো? আপনি যখন এন্টার প্রেস করবেন আপনার একটা ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং এ বলবে আপনি ব্র্যাকেট দিতে ভুলে গেছেন বা এরকম একটা কিছু ওয়ার্নিং দিবে। আপনি ওকে দিলে ব্র্যাকেট গুলো অটোমেটিক নিয়ে নিবে, ঠিক আছে। এটা একটা সুবিধা। আপনি ব্র্যাকেট মনে করেন সাতটার মধ্যে আপনি ছয়টা ব্র্যাকেট দিচ্ছেন, একটা দিতে ভুলে গেছেন, ওটা অটোমেটিক সে ওয়ার্নিং একটা দেখাই নিয়ে নিবে, ঠিক আছে। আচ্ছা, বাস, তাহলে এখানে কি আমাদের গ্রেডিং বেড়ে গেল। এটা কত মার্কে ছিল? 100 মার্কে, 25 মার্কে। আচ্ছা, এবার আসেন পরেরটায়, সেম সেম জিনিস, কিন্তু এখানে মার্কিং কততে? 70, 85, 55, মানে 100 করে, তাই না? কত এখানে কত মার্ক? টোটাল মার্ক কত? 100, 200, 300, পূর্ণমান কত? পূর্ণমান 300। তাহলে এখানে মার্কিং হবে কার উপরে? 300 নম্বরের উপরে। আচ্ছা, এবার এখানে এমন হইতে পারতো যে যেমন এমএস ওয়ার্ড শুধুমাত্র এটাকে মার্কিং করলাম 100 মার্কের উপরে, আবার এক্সেলে মার্কিং করলাম 100 এর উপরে গ্রেড, আবার পাওয়ার পয়েন্টে গ্রেডিং করলাম 100 মার্কের উপরে। এবার তিনটাকে গড় করে দিলাম, গড় করলে আমার ফাইনাল গ্রেড বেরিয়ে গেল। এটা একটা হইতে পারে। আরেকটা হইতে পারে, এক্সেলটাকে ছোট করার জন্য আমরা আগেই গড় করে নিব। গড়ের কথা মনে আছে? এই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ দিব, গড় মার্ক বেরোবে না? আচ্ছা, গড় মার্ক কত হবে তখন? 100, 200, 300 ভাগ 3, গড় মার্ক কত? 100, 100, 300 ভাগ 3, তাহলে 100। তাহলে আমার গড় মার্ক কত হলো? 100। এখন যদি আমি পার্সেন্টেজ ইয়ার হিসাব করি তাহলে কি আমি 100 এর মধ্যে করতে পারবো না? যে 100 তে 100 তে এত পাইতে হবে, 100 তে এত পাইতে হবে। ধর আমি গড় করলাম না, যে উপর যেটা আছে না এটা সিস্টেমে করে গেলাম গড় না করে, তাইলে আমার যে মার্কিংটা কিভাবে হবে বলেন তো? 300 মার্কে এ প্লাস, তারপরে হচ্ছে 240 মার্কে এ। কেন বলেন তো? 3 গুণ। এখন আপনার ইচ্ছা, এটা আপনি 3 গুণ হিসাব করবেন না 3 দিয়ে ভাগ দিয়ে আপনি নরমাল হিসাবে করে যাবেন, এটা আপনার ইচ্ছা। এবং এখানে কি করছে, এখানে সে ফর্মুলাটাকে জটিল না করার জন্য প্রত্যেকটা ফর্মুলাকে সে 3 দিয়ে ভাগ করছে। দেখেন f2 ভাগ 3, f2 ভাগ 3, ঠিক আছে, f2 ভাগ 3, এখানে f2 ভাগ 3, সব 3 দিয়ে ভাগ করছে। মানে যে রেজাল্টটা টোটাল মার্কে 3 দিয়ে ভাগ করলে সে 100 মার্কে নিয়ে চলে আসলো গড়ে। সে গড় মার্কের উপরে গ্রেড বের করে, ঠিক আছে। কিন্তু প্রথমে কিন্তু কোনো 3 দিয়ে ভাগ নাই, কারণ প্রথমে আমরা কি করতেছি, প্রথমে আমরা বলতেছি এই তিনটার মধ্যে যে কোনো একটাই যদি 40 এর নিচে পাই তাহলে কি fail, ঠিক আছে। দেন আমরা এই যে যোগফলে আসলাম, যোগফলে এসে বলতেছি যে কোনো মার্ক যদি কত হয়, এত হয়, তাহলে এত পাবে, মানে 100 এর মধ্যে হিসাব করতেছি আমরা, ঠিক আছে। এটা ক্লিয়ার? আমরা এটার উপরটা একই জিনিস, শুধুমাত্র এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতেছি, ইয়াটাকে যোগফলটাকে 3 দিয়ে ভাগ করতেছি। অথবা আরেকটা সহজ সিস্টেম আছে, সেটা হচ্ছে এই দুইটার মাঝখানে আপনি আরেকটা ঘর বানাবেন, সেটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজের ঘর, তখন কি হবে, f2 এর জায়গায় g2 হবে আমাদের এটা, ঠিক আছে, মানে অ্যাভারেজের ঘরটা। এখন আপনার যেভাবে মন চায় আপনি অ্যাভারেজ করে করেন, আপনি টোটাল মার্কের উপরে করেন, অথবা আপনি 300 মার্ককে বেস ধরেই করেন, যেভাবে মন চায় আপনি করতে পারেন। অথবা প্রত্যেকটার আলাদা আলাদা গ্রেড বের করতে পারেন, ঠিক আছে। যেমন আমরা স্কুলে দেখি বাংলায় এত, ইংলিশে এত গ্রেড, এবং সর্বশেষে কি করে সিজিপিএ বের করে সবগুলা গ্রেড যোগ করে আরেকবার ভাগ করে বের করে সিজিপিএ, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত এটাও ছিল গ্রেড, এটাও ছিল হচ্ছে গ্রেড, শুধু গ্রেড। এবার আমরা দেখব সিজিপিএ, ঠিক আছে। এটা এটা ছিল হচ্ছে গ্রেড মানে জিপি, আর এটা হচ্ছে সিজিপিএ, আর এটা হচ্ছে শুধু জিপিএ। দুটোর মধ্যে পার্থক্য কি বলুন তো? এটা হচ্ছে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, ঠিক আছে। যেমন তিনটার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বের করতেছি, এটা হচ্ছে সিজিপিএ। এখানে জিপিএ যদিও লিখছে কিন্তু এটা হচ্ছে সিজিপিএ। আচ্ছা, এটা কেন সিজিপিএ যে বলছি, এখানে শুধু এটার এটার গ্রেড বের করেন,
আবার এটার গ্রেড বের করেন, আবার এটার গ্রেড বের করেন, এবার তিনটা গ্রেডকে মিলে আরেকবার গ্রেড বের করেন। ওইটাই হচ্ছে এই যে এই সিস্টেমটা। প্রত্যেকটা দেখেন, বাংলা মার্ক এত, গ্রেড এত, আবার জিপি এত, ইংলিশে মার্ক এত, গ্রেড এত, জিপি এত, ঠিক আছে? এইভাবে লাস্টে গিয়ে জিপিএ বের করতেছে। আচ্ছা, এবার আসেন গ্রেড কি, জিপি কি, আর জিপিএ কি। খুবই সিম্পল বিষয়। বলেন তো কি গ্রেড বুঝি আমরা? গ্রেড কি? গ্রেড কোনটা? এবিসিডি। গ্রেড হচ্ছে এবিসিডি। আর জিপি গ্রেড পয়েন্ট 1 2 3 4। আচ্ছা, আর জিপিএ গ্রেড পয়েন্ট এভারেজ। তাহলে আমরা 1 2 3 4 এর আবার এভারেজ করব। যেমন এখানে এভারেজ হতো কি, এটা কি এভারেজ করা পসিবল ছিল? এটার অ্যানসারটাকে এখানে গ্রেড পয়েন্ট কিসে আসে বলুন তো? এটা গ্রেড আসে হচ্ছে এবিসিডি তে। এখন সে এখানে পেলো এ, এখানে পেলো বি, এখানে পেলো সি, তিনটার এভারেজ কি হবে বলুন তো? এবিসিডি কোনো এভারেজ হয় না। এই জন্যই তো আমরা এখানে 3 দিয়ে আগে ভাগ করতেছি, যাতে আমাকে ওই ঝামেলা যাইতেই না হয়। কিন্তু এখানে তো ঝামেলা নাই, এখানে সংখ্যাকে ইজিলি এভারেজ করা যায়, জন্য এখানে আমরা কোনো 3 দিয়ে ভাগটা কিচ্ছু করতেছি না, ডিরেক্ট প্রত্যেক সংখ্যার জন্য, প্রত্যেক ইয়ের জন্য বের করতেছি, সাবজেক্টের জন্য বের করতেছি। আচ্ছা, এবার আসেন ওই জিপিএ যেটা আমরা নরমালি আমরা এখন হিসাব করি, আর হচ্ছে গ্রেড ছিল আগে। আগে ছিল না গ্রেড? এ প্লাস, বি প্লাস, এখন হয় কি 4, 3.4, 3.5। আচ্ছা, এখন আর কেউ বলে না এ প্লাস পাইছে, কে বলে? জিপিএ 5 পাইছে, জিপিএ 4 পাইছে, তাই না? আবার জব অ্যাপ্লাই করতে গেলে বলে জিপিএ 2.75 এর নিচে হলে অ্যাপ্লাই করবেন না। কেউ বলে না বি প্লাস, বি প্লাস এর নিচে হলে অ্যাপ্লাই করবেন না, এরকম কেউ কিছু বলে না। আব্দুল ভাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আসেন কি আমরা গ্রেড অলরেডি বের করতে জানি, উপরে যে এইভাবে বের করছি, এখানেও গ্রেড বের করার সূত্র একই। কিন্তু এখানে ইয়া কটা, মানে সাবজেক্ট কটা? কই তিনটা? শুধু বাংলা, ইংলিশ আলাদা 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 করতেছি না, তাহলে এখানে সাবজেক্ট কটা আমাদের? একটা। এখানে ছিল কটা? তিনটা। তারপরে হচ্ছে উপরে ছিল তিনটা, তাই না? পাঁচটা। একাধিক সাবজেক্ট ছিল। কিন্তু এখানে যেহেতু আমাদের সাবজেক্ট একটা, তাহলে কি আমার মিনিমাম বের করার দরকার আছে? মিনিমাম বের করার দরকার নাই। আমি ডিরেক্ট বলে দিব, যদি এই বি থ্রি মানে বি থ্রি যদি এই মার্কটা 33 এর নিচে হয় এফ, যদি এই মার্কটা 40 এর নিচে হয় ডি। যেহেতু আমার কাছে আর ওই মিনিমাম বের করার কোনো দরকারই নেই আমার, কারণ এখানে সাবজেক্ট একটা, এই জন্য আমরা মিনিমাম ছাড়া হিসাব করতেছি। ঠিক আছে, মিনিমাম পরের থেকে শুরু করতেছি। 33 এর নিচে হলে এফ, 40 এর নিচে হলে ডি, এরকম করে করে আমরা একদম 80, 80-র উপরে পর্যন্ত গেলাম। ঠিক আছে, 80 বা তার উপর পর্যন্ত গেলাম। খেয়াল করবেন সবগুলা শুধুমাত্র বলতেছে লেস দেন লেস দেন লেস দেন, এখানে বলতেছে গ্রেটার দেন অর ইকুয়াল, 80 বা তার বড়। ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের গ্রেড। জিপি সেম জিনিস, একদম সেম জিনিস, শুধুমাত্র কি করতে হবে, এখানে লিখছি এফ, এখানে লিখবো 0, এখানে লিখছি ডি, এখানে লিখবো 1, সি লিখবো আমরা, এখানে ভুল হয়েছে, এটা সি, এটা হবে কত? এটা 2 হবে, 1.5 মনে হয় হবে। ধরুন আমরা আহ, এখানে হচ্ছে 5 4, এটা এটা হচ্ছে 3.5, ঠিক আছে? নাকি 3.5 না 3 হয়? 3 হয়। 3, এটা 2.5, আর এটা হচ্ছে 2, 2 আর 2.5, ঠিক আছে? ওকে, তো গেল। এইভাবে আপনারা এখানে নাম্বার বসাবেন, নাম্বার বসায় বসে গ্রেডিং করবেন। এবার আসেন জিপিএ। জিপিএ হচ্ছে এটা জিপি বের হলো, এটা জিপি বের হলো, এটা জিপি বের হলো। এবার আসেন আমরা ফাইনাল রেজাল্ট করব, যে সে বাংলায় 2 পাইছে, ইংলিশে 3 পাইলো, ম্যাথে সে গিয়ে 0 পাইলো, তাহলে তো রেজাল্ট কি? 0। ফেল না, এখন আর ফেল নাই, এখন 0। কেন বলেন তো? এখন আমরা 1 2 হিসাব করতেছি জিপিতে। যদি গ্রেড থাকতো তাহলে কি বলতাম? F। কিন্তু এখন আমরা জিপিতে আছে, এখন হবে 0। আচ্ছা, ওইদিন বলছিলাম এন্ড আর অর এর কথা মনে আছে? এন্ড কখন ইউজ করব? এইটা এবং এইটা, আর অর এইটা অথবা এইটা, এটা না হলে এটা হবে। আর এন্ডে কি এটাও হবে এটাও হবে, দুইটাই হবে, তখন হচ্ছে কি এন্ড। আচ্ছা, আমরা বললাম ইফ, আবার ব্র্যাকেট দিয়ে বললাম অর। আচ্ছা, অরের পর বলতেছি ডি থ্রি, ডি কই? ডি থ্রি মানে জিপি, বাংলার জিপি
জি3, ইংলিশের জিপি আর ম্যাথের জিপি, তিনটার মধ্যে দেখেন D3 ইকুয়াল টু 0, কমা, তারপরে জি3 0, জে3 0, তাহলে রেজাল্ট কি 0। অরটা কোথায় আছে? এটার আগে না? দেখেন তো, তার মানে কি বলতেছে D3 সমান সমান 0 অথবা জি3 0 অথবা জে3 0, মানে যে কোনো একটা। যদি বলতাম এন্ড, তাহলে কি হতো বলেন তো? তিনটাই 0 হইতো, তিনটাই 0 হওয়া লাগবে যদি বলি এন্ড, নাহলে কিন্তু কাজ করবে না। এন্ড মানে কি এটা এবং এটা এবং এটা, মানে তিনটাই 0 হইতে হবে, তখন অ্যান্সার হবে 0। কিন্তু এখানে বলতেছি অর, মানে যে কোনো একটা 0 হইলে অ্যান্সার কি 0। আচ্ছা, তাহলে অ্যান্সার 0। যদি না হয় তাহলে বলতেছে এই তিনটা যোগ করে তিনটা ভাগ দিয়ে দিব। ক্লিয়ার আমরা? তাইলে এই তিনটার যে কোনো একটা যদি 0 হয় অ্যান্সার হবে 0, যদি না হয় তাইলে এটা আমাদের পরবর্তী ধাপ। তাহলে কি হয় এই ধাপ ফলো করবে, এই ধাপ যদি না মিলে তাহলে এই ধাপ ফলো করবে, এই জন্য হচ্ছে এখানে অর ইউজ করা হয়েছে। ক্লিয়ার আমরা? আচ্ছা, এটা গেল আমাদের গ্রেড সিস্টেম, এবং এটাই হচ্ছে কন্ডিশনের মধ্যে সবচেয়ে প্যাচালের জিনিস, সেটা হচ্ছে ইফ কন্ডিশন। আপনি তাকে শর্ত দিয়ে দিয়ে কন্ডিশন তৈরি করবেন, এবং এই শর্তের মাঝখানে যদি আপনি নিজে হারায় যান তাহলে কিন্তু হবে না। শর্ত এমন ভাবে লিখতে হবে যাতে শর্তের মধ্যে কোনো ফাঁকফোকর না থাকে। একটু ফাঁকফোকর পাবে দেখবেন রেজাল্ট অন্যরকম আসতেছে। তার মানে কি ইফ কন্ডিশন অ্যাপ্লাই করতে হলে মাস্ট বি আপনাকে ইফ কন্ডিশন ভালো মতো জানতে হবে, শিখতে হবে। কোথায় শিখবেন? এটা কিন্তু সায়েন্সের একটা ইয়া, যারা কি বলে আইসিটি বই পড়েন তারা দেখবেন প্রোগ্রামিং এর একটা ইয়া আছে, আম, কি বলে ওটারে, ফ্লো চার্ট। ফ্লো চার্টের মধ্যে ওইখানে ইফ কন্ডিশন আছে, ডু হোয়াইল লুপ আছে, ঠিক আছে? ওইখানে এগুলো ইউজ করা হয়। তো এগুলো হচ্ছে প্রোগ্রামিং এর একটা অংশ, ইফ কন্ডিশন। তো ম্যাথমেটিক্যাল টার্ম গুলো তো আমরা এগুলা ইউজ করব, কিন্তু মাস্টলি ভালো মতো জানতে হবে, না জানলে আমরা এগুলা নিয়ে ইউটিউব ঘাটাঘাটি করতে পারি। যদি আমাদের এগুলো প্রয়োজন হয় কখনো, তখন ইউটিউব ঘাটাঘাটি করে এই ইফ কন্ডিশন ভালো মতো শিখতে হবে, যে ইফ কন্ডিশনের কোথায় কি বলতে হয়, কি বললে বা কি লিখলে কি আনসার বের হচ্ছে, এই জিনিসগুলো আগে জানতে হবে। আচ্ছা, এটা গেলো আমাদের গ্রেড সিস্টেম। এখন কি বলছিলাম, এগুলোর বাদে আর কি আছে? আর মাত্র আছে দুইটা জিনিস, একটা হচ্ছে স্যালারি শিট, আর একটা কি, আরেকটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল। আচ্ছা, স্যালারি শিটটা থেকে আসি, বাসায় স্যালারি শিট প্র্যাকটিস করছেন? যদি প্র্যাকটিস করেন তাহলে আজকে স্যালারি শিটটা আমাদের করতে একদম এই সময় লাগবে না, খুবই ইজি হবে। দেখেন, এই হচ্ছে আমাদের স্যালারি শিট, আমি এখানে সবকিছু জাস্ট এখানে সবকিছু ইয়া করে দিচ্ছি, এই যে এখানে। আচ্ছা, আমি করতেছি না, আমি জাস্ট দেখাই দিই, সবাই একটু দেখেন। এই শিটটা সবার কাছে আসছে না? লাস্টের পেজটা, লাস্টের পেজ, একদম শিটের লাস্টের পেজ, কালারফুল একটা পেজ। বের করছেন সবাই? বের করছেন? আচ্ছা, সবাই বের করছেন? সবাই বের করছেন না বাকি আছেন কেউ? আচ্ছা, দেখেন আমারটার সাথে ম্যাচ করতেছে না? ওকে, ইজি বিষয় এগুলো, হচ্ছে আমার অলরেডি রেজাল্ট বের করা আছে, ঠিক আছে? এখন আমি এক কাজ করি, সেটা হচ্ছে আমি এগুলা সব ডিলিট করে দিচ্ছি। এবং এখানে আমরা শুধুমাত্র ইয়াটা দেখব, ঠিক আছে? এখন দেখেন, জামাল সাহেব সে হচ্ছে সিইও, এবং তার বেতন কত? 1 লাখ। আচ্ছা, আমাদের শীটে একটা ছিল আরেকটা স্যালারি শীট, সেখানে কি বলা হচ্ছিল বেতন যদি 9,000-এর উপরে হয় তাকে 20% বাড়ি ভাড়া ভাতা দেওয়া হবে, তাই না? আচ্ছা, এখানেও সেম জিনিস, এখানে বলা হচ্ছে যে কারো বেতন যদি আচ্ছা, এখানে বাড়ি ভাড়া ভাতা কত, 10 থেকে 30%। আচ্ছা, ধরে নেই এই যে আমাদের কন্ডিশনটা, ঠিক আছে? এখানে একটাই ইফ কন্ডিশন, আর কোনো ইফ কন্ডিশন নেই, একটাই। আমাদের কন্ডিশনে বলতেছে কারো বেতন যদি 20,000 টাকা বা তার চাইতে কম, 20,000 টাকা বা তার চাইতে
কম হয় তাইলে তার স্যালারি সে কত পার্সেন্ট পাবে? 10%। মানে সিম্পল জিনিস যে কারো বেতন যদি 1 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত হয় তাহলে তার বেতন সে পাবে হচ্ছে 10% বাড়ি ভাড়া ভাতা। আচ্ছা, কারো বেতন যদি হয় আমাদের কন্ডিশনে বলছে কত, 50,000 বা তার চাইতে কম, সে পাবে 20%। কারো যদি হয় 1,50,000-এর উপরে, তার তার ভাতা হচ্ছে 30%। সিম্পল হিসাব। তার মানে আমি বলতেছি ইফ ফার্স্ট ব্র্যাকেট দেন ওই যে আমরা হিসাব করতেছিলাম C5 লেস দ্যান অর ইকুয়াল টু 20,000। আচ্ছা, এখানে এই ব্র্যাকেট দেওয়াটা কি ম্যান্ডেটরি? না দিলেও চলবে, ঠিক আছে, না দিলেও চলবে। আচ্ছা, তারপরে হচ্ছে কমা দিয়ে বললাম, তাহলে কি হবে? এটা নির্দিষ্ট কিছু না, এখানে কি হবে তাহলে, এই যে বেতনের উপরে 10% করা হবে, C5 এর উপরে 10% করা হবে। একইভাবে বললাম যে কারো বেতন যদি 50,000 এর নিচে হয় C5 কে 20%, 50,000 এর উপরে হলে C5 কে 30%। তিনটা ইফ নিচ্ছি, তিনটা ব্র্যাকেট ক্লোজ করে দিছি, বাস এটাই হচ্ছে আমাদের একটা ফর্মুলা, কোনো ফর্মুলা এখানে নেই, ঠিক আছে। আর একটা ফর্মুলা আছে, ওটা পড়ে যাই। এবার আসেন, তাকে দিবে হচ্ছে চিকিৎসা ভাতা 5% কিসের উপরে? মূল বেতন C5, এই যে C5 ইন্টু 5%। আবার বলতেছে C5 ইন্টু 2%, ঠিক আছে। এটা পরে আসি, এখানে পরে আসি ট্যাক্স। ট্যাক্স কি করা হয়? কাটা হয়। তার মূল বেতনের উপর বললো C5 এর 5% কাটা হবে, 1 লাখের 5% কত? 5,000 টাকা তার ট্যাক্স কাটা হচ্ছে। তার প্রভিডেন্ট ফান্ড 10% কাটা হচ্ছে, ঠিক আছে। সে এই বছর 20,000 টাকা অ্যাডভান্স নিছে। কত নিছে? 20,000 টাকা অ্যাডভান্স বেতন নিছে। তাহলে এখন নেট পেমেন্ট বের হবে। তার আগে আমাদের কি করতে হবে? এই জিনিসটা আমরা এখনো দেখি নাই, তাই না? আচ্ছা, এই দুইটা জিনিস বাদে বাকিগুলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, তাহলে এগুলো একটু বসাই দিই এখানে, যেগুলো ইজি ওগুলো আমরা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, ধরে নিলাম সে 15,000 টাকা অগ্রিম তুলছে, সে 10,000 টাকা অগ্রিম তুলছে, সবাই কিছু না কিছু অগ্রিম তুলছে, ঠিক আছে। আচ্ছা, এবার নিট পেমেন্টের ঘরে যদি আসি, এই দুটার কাজ করা হইলে এখানে সবগুলো নিট পেমেন্ট চেঞ্জ হয়ে যাবে। ফার্স্ট আসেন ওভারটাইম। ওভারটাইম এটা মনে আছে লাস্ট ক্লাসে কি বলছিলাম? কিভাবে করে? ঘন্টা হিসাবে, তাই না? আচ্ছা, সে ওভারটাইম করছে কত ঘন্টা? 30 ঘন্টা, 40, 45, এক একজন এক এক রকম করছে না? যেহেতু সবার ওভারটাইমের বিষয়টা আলাদা আলাদা, তাহলে ওই যে পার্সেন্টেজের অঙ্ক করছিলাম মনে আছে? পার্সেন্টেজ যখন আলাদা হয় তখন আলাদা একটা ঘর বসাই দিই আমরা, পার্সেন্টেজের জন্য সেম আলাদা একটা ঘর বসাই দিছি। আচ্ছা, ওভারটাইম তাহলে হিসাব করবো কিভাবে? কারণ আমরা পাঁচ হিসাব করবো তার বেতন কত। তার বেতন কত? তার বেতন হচ্ছে C5। তার বেতনকে ভাগ দিব কত দিয়ে? ভাগ দিব সে এক মাসে কত ঘন্টা কাজ করে। এক মাসে কতদিন, কত মাসে, এক মাসে কতদিন কাজ করে? নরমালি 26 দিন। 30 মাস, 30 দিনে ঘন্টা হয় নরমালি 26 দিন, মানে 30 দিনে মাস হয়। নরমালি 26 দিন সে কাজ করে। এবং প্রতিদিন কাজ করে কত ঘন্টা করে সরকারি নিয়ম অনুযায়ী? 8 ঘন্টা। তাহলে 26 গুণ 8, তাহলে আমি তার বেতনকে কত দিয়ে ভাগ দিব? 26 গুণ 8 দিয়ে ভাগ দিব, তাই না? আচ্ছা, এখন 26 গুণ 8 হয়তো বা 104 বা 108 এরকম কিছু একটা হয়, বা যাই হোক একটা অ্যান্সার হয়। না স্যার, 200 কত জানো অ্যান্সার হয়, ঠিক আছে। 200, 200, 6 8 48 আর হচ্ছে ওকে 200, 228 মনে হয়। আচ্ছা, যাই হোক, তো একটা নির্দিষ্ট ঘন্টা বের হবে। তার এক মাসের বেতনকে সে ঘন্টা দিয়ে ভাগ দিলে কি হবে? 1 ঘন্টার বেতন বের হবে। সে ওভারটাইম করলো কত ঘন্টা? G5 ঘন্টা, তাই না? কারণ এই ঘন্টাটা চেঞ্জ হবে। সে ওভারটাইম করলো G5 এর সমান। তা আমরা কি কি লিখলাম? G5 লিখলাম। কোম্পানি বললো যে ওভারটাইম করবে তাকে মূল বেতনের 1.5 গুণ দেওয়া হবে। তাহলে আমরা এখানে কত দিয়ে গুণ করলাম? 1.5। কোম্পানি বললো যে ওভারটাইম করবে তাকে মূল বেতনের অর্ধেক দেওয়া হবে, তাহলে গুণ করবো কত দিয়ে? 0.5। দ্বিগুণ দিলে 2, মূল বেতনের সমান দিলে কোনো গুণ করার দরকার নাই। ক্লিয়ার আমরা? তারপরে যখন এন্টার দিব, এন্টার দিলে তার ওভারটাইমের বেতনটা বের হয়ে গেল। এরকম প্রত্যেকজনের ওভারটাইমের বেতন বের হলো। অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট সেম সেম জিনিস। এখানে বলতেছি সে এক মাসে, অ্যাবসেন্ট কি ঘন্টা ধরে হয়?
দিন ধরা হয়, তাহলে 8 দিয়ে ভাগ দেওয়ার দরকার আছে? 8 দিয়ে গুণ করার দরকার নাই, শুধুমাত্র 26 দিয়ে ভাগ করে দেব। এবং অ্যাবসেন্ট কতদিন ছিল, যে ডেটা ডে এর ঘর কোথায়, I5, বাস। সে যে কদিন অ্যাবসেন্ট থাকবে সে কদিনের টাকা কেটে নেওয়া হবে। ওকে। আচ্ছা, আসলে কি এত টাকা কাটে? ধরেন একদিনে 1500 টাকা কাটে? কত টাকা কাটে? আচ্ছা আমি বলি, আমার কাজিনকে আমি একবার বলতেছিলাম যে ভাই চলেন ঘুরে আসি, ভাই বলতেছে যে আরে না তোরা যা। আমি বললাম কেন ভাই, চলেন, একদিন না গেলে কিছু হবে না। একদিন না গেলে 3000 টাকা কাটবে আমার। এখন বললে বলে একদিন না গেলে 5000 টাকা কাটবে। তো দেখেন, 3000 5000 কোনো ব্যাপারই না যদি আপনি সেরকম স্যালারি পান। ঠিক আছে। আচ্ছা, গেল। তো এখানে দেখেন সব অটোমেটিক আপডেট হয়ে গেল। এটা ক্লিয়ার, আমরা স্যালারি শিটটা। শুধুমাত্র আমাদের ঝামেলা কোথায় হবে, এই যে এরকম যদি নির্দিষ্ট পার্সেন্টেজ না থাকে, যে কোনো রকম একটা পার্সেন্টেজ ধরেন, এটা লিমিট ধরাই দিল এত থেকে এত, তখন আমরা হচ্ছে ইফ কন্ডিশনে চলে যাব। আবার যখন আমরা ওভার টাইমের হিসাব করব তখন হচ্ছে কি এরকম নর্মাল কোনো ইফ কন্ডিশন লাগবে না, শুধুমাত্র কি ওই যখনই আমাদের এটা না এটা, এটা না এটা এমন হবে, তখনই আমরা ইফ কন্ডিশন লাগাই দিব। ক্লিয়ার আমরা? এবার আসেন ইলেকট্রিসিটি বিল। আমাদের বাসায় বিদ্যুৎ বিলের কপি, ধরেন বিদ্যুৎ বিল আমরা হাতে নিয়ে নাড়াচাড়া করি, এমন কেউ আছেন? আচ্ছা, বিদ্যুৎ বিলে ধরেন আপনাদের এই মাসে বিদ্যুৎ বিল কত আসছে, গত মাসে? 2300। আচ্ছা, 2300 টাকা আসলে মাস্ট বি আপনি এখানে একটা স্ল্যাব নামে অপশন দেখছেন, বা একটা সিল মারা জায়গা দেখছেন, যেখানে আপনাকে দেখাই দিচ্ছে যে কত টাকা, যে 2300 টাকা আসছে কিভাবে আসছে, তাই না? তারা কি একবারে 2300 টাকা লিখছে? লিখে নাই, কয়েকটা ঘর যোগ করে 2300 টাকা আসছে, তাই না? বলুন তো কেন আসে এরকম? বলতে পারবেন? আচ্ছা, সোজা হিসাব বলি। ধরেন 1 ইউনিটের দাম 4 টাকা, তাহলে 200 ইউনিটের দাম কত? 800 টাকা। কিন্তু বিদ্যুৎ বিল আসবে ধরেন হচ্ছে 500 600 টাকা। বলুন তো কেন? এইখানে একটু ঝামেলা, যে নর্মালি 800 আসার কথা, কিন্তু বিদ্যুৎ বিল 600 500 কেন আসে? আচ্ছা, বিদ্যুৎ বিল কখনো ফ্ল্যাট হিসাব হয় না, এখানে ব্রেকডাউন হয়। এর জন্য আমরা এখানে এগুলা দেখেন, এগুলো আমি ডিলিট করে দেই, বুঝতে ইজি হবে। এখানে এই এতগুলো ঘর দেখতেছেন না, সবগুলা ঘর ডিপেন্ড করে এটার উপরে। এটা যদি জিরো হয় বাকি সব ঘর কি হবে, জিরো হবে। আচ্ছা, এই ঘরটা আমি কেটে দেই, সব জিরো। এখানে অ্যান্সার যা হবে তার উপর ডিপেন্ড করবে সবগুলো। আমরা বাকিগুলোতে আসি। ধরো এটা হচ্ছে আমার বিদ্যুৎ বিল। এবার ডিমান্ড চার্জ কাটে 5%। কত পার্সেন্ট? 5%। আচ্ছা, আমরা ডিমান্ড চার্জ 5% কাটে কার উপরে, বিদ্যুৎ বিলের উপরে। তাহলে 5% কি হবে, F17 উপরে কাটবে, তাই না? এই যে F17 গুণ 5%। 10% সার্ভিস চার্জ কাটে, সেটাও কার উপরে, বিদ্যুৎ বিলের উপরে। আচ্ছা, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা কি, এটা হচ্ছে বিদ্যুৎ বিল আর যে দুটা কর্তন, এই তিনটাকে যোগ করলে হয় প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে আপনার কত বিল আসলো। সেই প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর আবার 5% ভ্যাট হয়। এই 5% ভ্যাট কিন্তু ইলেকট্রিসিটি চার্জের উপরে না, এটা কার উপরে হয়, প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে। মানে হচ্ছে বিদ্যুৎ বিল, ডিমান্ড চার্জ আর সার্ভিস চার্জ, এই তিনটা চার্জের উপরে আবার 5% ভ্যাট যোগ হয়। ভ্যাট যোগ হলে লাস্টে কি বেরোলো, টোটাল কত টাকা আপনাকে পে করতে হবে। আচ্ছা, তাহলে সবকিছু এখন নির্ভর নির্ভর করে কার উপরে, বিদ্যুৎ বিলের উপরে। এবার আসলে বিদ্যুৎ বিলে তাহলে আমরা যাই। বিদ্যুৎ বিলের যে সূত্রটা আছে, অনেক বড় সূত্র, এখন এত বড় সূত্র আপনাদের এভাবে দেখালে মাথায় ঢুকবে না। এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা সূত্রটা এই যে এখানে লিখছি, এখান থেকে একটু কপি করি। আচ্ছা, এই সূত্রটাকে আমরা একটা নোটপ্যাডে নিব। আচ্ছা, এই হচ্ছে আমাদের সূত্র। ইফ, প্রত্যেকটা ইফে আমরা একটা করে ব্রেকডাউন দিব। ওকে, 6টা ইফ আছে আমাদের।
ঠিক আছে। এখন এটা বোঝার জন্য আমাদের ফার্স্টে মাথায় রাখতে হবে এই জায়গাটুকু, সেটা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে হিসাব করার জন্য স্ল্যাব। ধরেন স্ল্যাব, ইউনিট, গ্যাপ আর রেট, এই জিনিসটা আমরা আগে বুঝি। স্ল্যাব হচ্ছে কত ইউনিট আপনি বিদ্যুৎ খরচ করলেন। আচ্ছা, এবার ওই যে বলছি না একটা নির্দিষ্ট ইয়ে থাকবে, রেঞ্জ থাকবে, সেটা হচ্ছে কেউ যদি 0 থেকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করে, তো 0 থেকে 75 ইউনিটে কত ইউনিট হয় মোট? এখানে 75 ইউনিট হয়। তো কেউ যদি 75 ইউনিট বিদ্যুৎ ইউজ করে তাহলে তার ইউনিট কত? 4 টাকা করে। কেউ যদি 76 মানে 75 পার করে গেছে, কেউ 75 ইউনিট পার করে কেউ যদি সর্বোচ্চ 200 পর্যন্ত বিদ্যুৎ খরচ করে তাহলে তার বিল কত? 5 টাকা 45 পয়সা না, 76তম ইউনিট থেকে সর্বোচ্চ 200তম ইউনিট পর্যন্ত যে কয়টা ইউনিট আছে সেই কয়টা ইউনিটের জন্য 5 টাকা 45 পয়সা, এবং 76 এর আগের গুলোর জন্য কত কত 4 টাকা। তাহলে 76 থেকে 200 ইউনিট পর্যন্ত কত? 125 ইউনিট। আচ্ছা, 125 আর 75 কত হয়? 200। কেউ 200 ইউনিট খরচ করলো তাহলে কি হবে? তাকে 75 ইউনিটের জন্য 4 টাকা এবং বাকি ইউনিটের জন্য 5 টাকা 45 করে দিতে হবে। কেউ 100 ইউনিট খরচ করলো, তাকে 75 ইউনিটের জন্য 4 টাকা, বাকি 25 ইউনিটের জন্য 5 টাকা 45 করে দিতে হবে। ক্লিয়ার এটা আমরা? এরকম কেউ যদি 200 ইউনিট পার করে 300 পর্যন্ত খরচ করে তাহলে তার হচ্ছে পরবর্তী 100, এটার জন্য তাকে দিতে হবে কত? 5 টাকা 70 পয়সা এক্সট্রা। আগেরগুলো তো হয়ে গেছে হিসাব, ঠিক আছে। আবার কেউ যদি 300-র বেশি খরচ করে তাহলে তাকে 300 থেকে 400 পর্যন্ত এই 100 ইউনিটের জন্য 6 টাকা 2 পয়সা দেওয়া লাগবে। এরকম করে করে ভাগ করে দিচ্ছে যাতে হচ্ছে কি একবারে কোনো বিদ্যুৎ বিল না আসে। এই জিনিসটা আমরা ক্লিয়ার? একজন বলেন তো এটা কিভাবে হচ্ছে? একজন বলেন, এই যে এটা একটু বুঝান আমাকে এই জিনিসটা। হুম। আচ্ছা, ধরেন আমি 325 ইউনিট খরচ করলাম, তাহলে আমার হিসাবটা কিভাবে হবে? আচ্ছা দেখেন, আমি কত 325 ইউনিট খরচ করছি, তাই না? 325 ইউনিটকে মাইনাস করেন 75 দিয়ে, তো 75 হবে আমার কি 4 টাকা। এই যে বিয়োগফলটা বের হলো না, সেই বিয়োগফল থেকে আমি আবার 125 ইউনিট মাইনাস করব। ওই 125 ইউনিট দিব আমি 5 টাকা 45 পয়সা। বাকি যা থাকবে সেখান থেকে আবার 100 ইউনিট দিব আমি এত টাকা। বাকি যদি কিছু থাকে, কিছু থাকবে, ওই কিছুটাকে আমি আবার 6 টাকা 2 পয়সা দিয়ে পে করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা এবার আমরা এখানে অ্যাপ্লাই করি। দেখেন এই যে শর্তটা, যদি E7 মানে ইলেকট্রিসিটি চার্জ, ওই যে ঘরটা আর কি, যদি E17 75 এর ছোট বা সমান হয় তাহলে কত টাকা হবে? 4 টাকা করে হবে। তাহলে কি ইলেকট্রিসিটি বিল 4 টাকা করে গুণ দিব আমরা। আচ্ছা, যদি ইলেকট্রিসিটি বিল 200 এর সমান বা নিচে হয় তাহলে কি করব আমরা? কমা দেওয়ার পরে প্রথমে আমরা 75 ইউনিট 4 টাকা করে পে করব। পে করার পরে যোগ করব কি বলেন তো? এখন আমি খরচ করছি কত সেটা তো আমি খরচ করার পরে জানতে পারবো, তাই না? তো যেহেতু আমি জানি না কত খরচ করছি বা কত ইলেকট্রিসিটি বিল আসছে, সেহেতু আমার কি করতে হবে এখন? ইলেকট্রিসিটি বিল যেটাই আসবে সেটা থেকে আমরা আগে কি করব? যে বিলটা দিয়ে দিছি সেই বিলটাকে বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পরে বাকি যা থাকবে তাকে আমরা 5 টাকা 45 পয়সা দিয়ে গুণ দিব। যদি আচ্ছা, এই যে স্ল্যাব, এই স্ল্যাবটা খুব ইম্পর্টেন্ট, যে প্রথমে 75, পরে হচ্ছে কত 125, তারপরে 100, মানে হচ্ছে যখন আমরা 76 থেকে 200 স্ল্যাবে পৌঁছায় যাব তখন চোখ বুঝে আমরা 75 ইউনিটের টাকা 4 টাকা করে দিয়ে দিব। যখন আমরা এই যে 201 থেকে 300 স্ল্যাবে পৌঁছাবো তখন আমি চোখ বুঝে কি এই দুইটা বিল দিয়ে দিব, ঠিক আছে। কারণ আমি জানি আমি 300 ঘরে পৌঁছেছি মানে এইগুলা তো আমি পার করে আসছি, এগুলা বিল আমার কাছে ক্লিয়ার, তাই না? আচ্ছা, দেখেন আমরা সবসময় হিসাব করবো 75, 200, 300, 400, 600। আমরা কিন্তু এই যে 0, 76, 200 কে ইউজ ব্যবহার করতেছি, আমরা ইউজ করতেছি কি 75, 200, 300, যেমন এখানে আছে 75,
200 300 400 600, ঠিক আছে। আচ্ছা, তা আমরা বললাম যদি আমার ভ্যালু কত হয়, 300 ছোট বা সমান হয়, তাহলে প্রথমে আমি কত দিব, 75 টাকা, 75 ইউনিট 4 টাকা করে পে করে ফেলবো। আচ্ছা, এই যে এখানে 200, এই 200 স্ল্যাবে কত ছিল ইউনিট গ্যাপ, 125 ছিল। তাহলে আমি 125 ইউনিট 5 টাকা 45 পয়সা করে দিয়ে দিব। এবার আমি কি করবো, এবার এই যে টোটাল যে আমার বিদ্যুৎ বিলটা আসছে, বিদ্যুতের অ্যামাউন্ট ইয়াটা আসছে, ইউনিটটা আসছে, তার থেকে আমি বিয়োগ দিব। বিয়োগ দিব কত, কেন 200, এই 300 টাকা কত আছে, 200, এই জন্য আমি 200 আরো সহজ হিসাব, 75 আর 125 কত, 200, সেই 200 আমি বিয়োগ দিলাম। বিয়োগ দেওয়ার পর বাকি যা থাকবে সেটাকে আমি 5 টাকা 70 পয়সা করে গুণ দিয়ে দিব। একইভাবে যখন আমি সর্বোচ্চ 400 ইউনিট পর্যন্ত খরচ করব, সর্বোচ্চ 400 ইউনিট পর্যন্ত, মানে ওই স্ল্যাবটাতে আমি যাচ্ছি, তখন আমাকে কি করতে হবে, 75 টাকা 125 5 টাকা। আচ্ছা, 125 এর পরে এখানে কত আছে, 125 এর পরে এখানে 200। আচ্ছা, এবার 125 এর পরে যে 200 বলতে হচ্ছে 200 আর 300 এর মাঝখানে গ্যাপ কত, 100, এই যে এই গ্যাপটা, এই যে গেল কই, এই যে এই গ্যাপটা 200 আর 300 এর মাঝখানে গ্যাপটা হচ্ছে 100, সেই 100 গ্যাপটা, সেই 100 টাকাকে আমরা কি করব, সেই 100 কে আমরা 5 টাকা 70 পয়সা করে দিয়ে দিব। তাহলে এবার আমরা বিয়োগ করব কত, 300, কেন, কারণ আমরা 300 থেকে 400 হিসাব করতেছি, মানে কি 300 টাকা খরচ হয়ে গেছে, এখন আমরা 400 তে আছি, এই জন্য আমি 300 বিয়োগ দেব, অথবা এই 3টা যোগ করেন, 3টা যোগ করলে আমার 300 বিল আসবে, ঠিক আছে। একইভাবে যখন আমরা 600 ঘরে যাব, তখন আমরা বিয়োগ করব কত বলেন তো, বিয়োগ করব টোটাল 400, কারণ কি 600 আগে 400 আছে, আবার 400 আগে 300, এই জন্য 300 বিয়োগ, 300 আগে 200, 200 বিয়োগ, আবার 200 আগে কত 75, 75 বিয়োগ, বিয়োগ বিষয়টা একদম ইজি। আচ্ছা, তো এরকম করে এখানে যা যা আছে সব দিয়ে দিব, ঠিক আছে। এবার এখানে সেম ভাবে আপনারা দিয়ে যাবেন। এবার এখানে কত আছে, বলতেছে 1000 বা তার 10,000 বা তার চাইতে বেশি, এটা ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। আর এই যে এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অফিসিয়াল বা হচ্ছে বাণিজ্যিক। এটা হচ্ছে আপনার এই বড় বড় শিল্প প্রতিষ্ঠানের জন্য, এত পরিমাণে বিদ্যুৎ লোড বড় বড় শিল্প প্রতিষ্ঠানই নেয়, ঠিক আছে। আচ্ছা, তো যখন আপনার 600 ইউনিট বা তার চাইতে বেশি হবে, তখন আমরা কি করব, 4 টাকা 5 টাকা 45 পয়সা এবং 100 ইউনিট, পরবর্তী 100 ইউনিট, এই যে এখানে যতগুলো ইউনিট আছে 75 125 100 100, এই যে 200 ইউনিট, এটাও আমরা দিয়ে দিব, ঠিক আছে। এই যে 200 ইউনিট এটা আমরা দিয়ে দিলাম। এবারে বাদ বাকি যা থাকবে সেটাকে আমরা 10 টাকা 70 পয়সা করে দিয়ে দিব, ঠিক আছে। এইভাবে হচ্ছে বিলগুলোকে হিসাব করা হয়, ক্লিয়ার আমরা। এবং এখানে এই প্রত্যেকটা আমরা কোনো গ্যাপ রাখবো না, ঠিক আছে। এবার গ্যাপ না রেখে লাইন বাই লাইন সাজাবো, এখানে একটা সমান সমান দিব, তারপর যখন আমরা এটাকে পেস্ট করব নিয়ে, তখন কি হবে, এখানে পেস্ট করলেই এরকম অ্যান্সারটা বের হয়ে যাবে, ঠিক আছে। এবার এটা যখন আমরা এখানে এক্সটেন্ড করব, বাকি সব অটোমেটিক এক্সটেন্ড হবে, হয়েছে, হয় না তো, এদিকে এক্সটেন্ড হয়েছে, হয় না, কেন হয় নাই, কারণ বাকি জায়গায় তো আমি ফর্মুলা এক্সটেন্ড করি নাই, আগে যে ফর্মুলা এক্সটেন্ড করতে হবে আমাকে, প্রত্যেকটা ফর্মুলা এক্সটেন্ড করি আগে। আচ্ছা, এবার যখন এখানে এক্সটেন্ড করব, সবগুলো আবার অটোমেটিক এক্সটেন্ড হয়ে যাবে, ঠিক আছে। ইলেকট্রিসিটি বিল ক্লিয়ার আমরা। আচ্ছা, তাহলে আমাদের এক্সেলের মোটামুটি যা যা আছে ক্লিয়ার। এবার এক্সেলে হালকা পাতলা কিছু আছে যেগুলো আমরা এখন দেখব। ইফ কন্ডিশন আমাদের শেষ, স্যালারি শিট শেষ, ইলেকট্রিসিটি বিল শেষ, এই দুটো পরে আসি। পিডিএফ জেপিজি টু এক্সেল, এটা কি বলেন তো, একটা ছবি বা একটা পিডিএফ দিবে এমএস ওয়ার্ডের মতো, যে এই জিনিসটা আমার কাছে এডিটেবল ফাইল নাই, আমাকে এই জিনিসটা হুবহু বানায় দেন যাতে আমি এটাকে এডিট করতে পারি। বাস আপনার আপনার কাছে দিবে, আপনি বসে বসে হুবহু বানাবেন। যেমন আপনাদের কাছে আমি অলরেডি কি দিছি, একটা শীট দিছি, বললাম এই শীটটাকে হুবহু বানায় দেন আমাকে, এটাই পিডিএফ বা জেপিজি থেকে এক্সেল। হ্যাঁ, আপনাকে একটা ছবি দিবে, একটা পিডিএফ দিবে, সেটাকে দেখে দেখে হুবহু বানায় দিবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন ওয়েব রিসার্চ আর প্রোডাক্ট ইনভেন্টরি, এটা হইলে আমাদের এক্সেল শেষ।
ফার্স্টে আসছে ওয়েব রিসার্চে, প্রোডাক্ট ইনভেন্টরিতে পড়ে যাই। ওয়েব রিসার্চ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এটার জন্য আপনার অবশ্যই ব্রাউজিং এর দক্ষতা থাকতে হবে। আপনি যদি ওয়েবসাইট ব্রাউজ করতে না পারেন তাহলে কিন্তু হবে না। আচ্ছা, ওয়েব রিসার্চে মূলত কি করতে বলে আমাদেরকে, কারো আইডিয়া আছে? আইডিয়া নাই? আচ্ছা, ধরেন আপনি হচ্ছে স্টুডেন্ট ভিসাতে বিদেশে পড়তে যেতে চান। এবার আপনি একটা এজেন্সির কাছে গেলেন, যে বললেন কোন দেশে পড়তে গেলে আমি কম খরচে পড়তে পারবো, সুযোগ সুবিধা বেশি পাবো। আচ্ছা, তারা আপনাকে তথ্য দিল, আপনি তাকে জিজ্ঞেস করলেন, আপনি যে আমাকে তথ্য দিলেন, আপনার কাছে কি সব দেশে যাওয়ার ভিসা আছে? আপনি কি সব দেশে সব ইউনিভার্সিটি ঘুরে আসছেন? আপনি আমার তথ্য দিলেন, সে তথ্য কোথা থেকে দিছে? নেট থেকে। আপনি পারেন না, আপনি তার কাছে গেছেন, সেই তথ্য সে নেট থেকে বের করে দিছে এবং সে আপনার থেকে টাকা নিচ্ছে। আপনি পারলে তার কাছে যেতেন না, টাকাও যেত না। এই তথ্যের জন্য সে আপনার কাছ থেকে হাজার হাজার টাকা নিচ্ছে। দেখেন, এটা হচ্ছে ওয়েব রিসার্চ। এই রিসার্চ আপনি নিজেও করতে পারেন, কিন্তু আপনি পারেন না, আপনি জানেন না কিভাবে করতে হয়, এই জন্য আপনি লোক দিয়ে করাচ্ছেন। আমার ধরেন বিদেশি এক বায়ার বাংলাদেশে ঘুরতে আসবে, ঘুরতে আসবে বলতে বিজনেসে আসবে, এবং সে বাংলাদেশ থেকে সে 100% কটন ফেব্রিক গুলা কিনতে চায়। কোথায় কোথায় যাবে সে জানে না। আমরা জানি বেক্সিমকোর অফিস কোথায়, ফ্যাক্টরি কোথায়, জানি না। তারপরে হচ্ছে আম, কি বলে আর যেগুলো আছে আজিজ ফ্যাক্টরি বা কি কি আছে, এগুলো কই আমরা জানি? জানি না। আমরা দেশে থেকে জানি না, সে জানবে কোথা থেকে? সে কি আসে এসে ঘুরবে? সিনজারে বললে সিনজালা চিনবে না, চিনবে? তাহলে কি করতে হবে? গুগলে সার্চ করতে হবে। শুধু গুগল? ফেসবুক সার্চ করেন, লিঙ্কডইন সার্চ করেন, যেখানে যেখানেই ওই ইয়াগুলো কোম্পানিগুলো এক্সিস্ট করে সেখানে সার্চ করেন। ম্যাপে সার্চ করেন, আপনি তাদের হেড অফিস খুঁজে বের করেন। শুধু হেড অফিস না, হেড অফিসের ঠিকানা, তাদের ফোন নাম্বার বা অন্যান্য ইনফরমেশন, ইমেল, তারপরে হচ্ছে তাদের এমডির মোবাইল, এমডি তো না, তাদের কি বলে, জিএম এর মোবাইল নাম্বার, ঠিক আছে, ম্যানেজারের মোবাইল নাম্বার, এরকম যত ইনফরমেশন পাওয়া যায় বের করেন, যেগুলো আমাদের বায়ার চায়, সেগুলো বের করে একটা লিস্ট করেন। এক্সেলে একটা টেবিল করেন, টেবিল করে লিখেন কোম্পানি নেম, কোম্পানির নাম লিখলেন, মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার দিলেন, ওয়েবসাইট দিলেন, অ্যাড্রেস দিলেন, তাদের ওখানে ফোন নাম্বার দিলেন। বা একটা নির্দিষ্ট পণ্যের ব্যাপারে জানতে চাই, তাহলে আপনি ফোন দিয়ে কথা বলেন যে আমার বায়ার এই পণ্যের সম্পর্কে জানতে চায়, এটার দাম কত, আপনাদের থেকে মিনিমাম কত পিস নেওয়া যাবে, সর্বোচ্চ কত পিস, কিভাবে আপনারা এটাকে রপ্তানি করবেন, ঠিক আছে, বা কোনো হিডেন কন্ডিশন আছে কিনা, এই যে ব্যাপারগুলো আপনি সব জানেন, জেনে জেনে একটা লিস্ট করে সেই লিস্টটা বায়ারকে ধরায় দেন। বাস হয়ে গেল আপনার ওয়েব রিসার্চ। ক্লিয়ার আমরা? আচ্ছা, এবার আমরা এটা ডেমো দেখি যে ওয়েব রিসার্চের টেমপ্লেটটা কেমন হয়। ওয়েব রিসার্চের ডাটা এন্ট্রি, এটা কিন্তু একরকম ডাটা এন্ট্রি। ফাইবারে কাজ করতেছে, আচ্ছা আমরা ফাইবারে দেখি সরাসরি যে আম, তারা বায়ারদেরকে কি রকম ওয়েব রিসার্চ করে দেয়। দেখেন, এই তারা ওয়েব রিসার্চ করে সবাই, সে 275টার মতো ডাটা এন্ট্রি কাজ করছে পাকিস্তানের। ওকে, 382টা কাজ করছে সেখানে। সে বলছে 2 ঘন্টা সে ওয়েব রিসার্চ করবে, কত ডলার? $20। 4 ঘন্টা কাজ করবে, $40। সে 10 ঘন্টা ওয়েব রিসার্চ করবে, $100। হ্যালো? যাই। আচ্ছা, এখন আমরা তার কাজের কিছু স্যাম্পল দেখি। যাও না, বলো না, যাও ফোন দিছে। আচ্ছা দেখেন, এই যে এটা সে কিন্তু কোনো ক্লায়েন্টের জন্য করে নাই, সে ক্লায়েন্ট পাওয়ার জন্য সে নিজে নিজে করছে, এটা ওয়েব থেকে রিসার্চ করছে।
সেখানে এনার্জি ফিটনেস নামে একটা কোম্পানির নাম বের করছে। তাদের বিজনেস কি? হেলথ ক্লাব নিয়ে। তাদের ওয়েবসাইট এটা, টেলিফোন নাম্বার এটা, অ্যাড্রেস এটা, এরকম অনেকগুলো কোম্পানির সে জাস্ট কি সবগুলো কিসের? হেলথ নিয়ে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, বাস সে একটা ইনফরমেশন দিয়ে দেখা দিচ্ছে যে সে এরকম কাজ করতে পারে। এটা এটা ক্লায়েন্টের জন্য করছে। পারি না এরকম ইয়ে করতে আমরা, চার্ট বানাইতে? এখন এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, সেই অনুযায়ী করে দিছে। এটা দেখেন, লোকেশন কোথায়? এই জায়গায় লোকেশন। ঠিক আছে? তারপরে হচ্ছে আর কি কি ছিল, এটা কি অন্য দেশি ভাষায় লিখছে। যাই হোক, কিছু একটা চাইছে সে, এখানে এই জিনিসগুলো উঠাই দিচ্ছে। এই দেখেন টাইপ, ইন্টেরিয়র ডিজাইনার, ঠিক আছে? কোম্পানির নাম কি, ওয়েবসাইট কি, তাদের ইমেল অ্যাড্রেস কি, তাদের কি ফার্স্ট নেম কি, তাদের ফোন নাম্বার কি, তাদের এটা কি সোশ্যাল মিডিয়ার লিংক, এটা কিসের লিংক, হাউস নাকি, এটার লিংক কি, এগুলো সে রিসার্চ করে বের করে দিচ্ছে ক্লায়েন্টকে। ঠিক আছে? এই যে রিসার্চ করে দিচ্ছে। তো এইরকম রিসার্চ গুলো আমরা করে দিব। এগুলো কি, এগুলো হচ্ছে ওয়েবসাইট থেকেই পাওয়া যায় ইনফরমেশন গুলো, আর এগুলো হচ্ছে অন্য কাজ, এগুলো আপনারা শিখেন নাই। এটা হচ্ছে ওয়েবসাইটের ডাটা এন্ট্রি। ঠিক আছে? এটা হচ্ছে, এটার জন্য আপনাকে ওয়েবসাইট বেস কাজ করতে হবে, সেখানে আপনার ডাটা এন্ট্রি করতে হবে, এবং আপনারা নর্মাল ডাটা এন্ট্রি জানলে এটাও জানবেন। ঠিক আছে? জাস্ট হচ্ছে এটার জন্য ট্রেনিং নিতে হয়। ওকে, গেল এটা। দেন আসেন হচ্ছে যারটায় যাব, এরকমই কিছু না কিছু কাজ তারা করতেছে। এই যে দেখেন, এই যে সেম কোম্পানির নাম, ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম, তাদের আহ, কার নাম বা কার নাম্বার সে জোগাড় করছে তার নাম লিখতেছে, যে সে সিইও নাম্বার জোগাড় করছে, সে ফাউন্ডারের নাম্বার জোগাড় করছে, তাদের লিঙ্কডইন আইডি, তারপরে হচ্ছে ইমেল আইডি, ফোন নাম্বার, অ্যাড্রেস, কোম্পানির লিঙ্কডইন আইডি, এরকম যা যা ইনফরমেশন চাইছে সেগুলো খুঁজে বের করছে। এগুলোর জন্য আপনাকে অবশ্যই কি সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট ব্রাউজিং খুব ভালো জানতে হবে। আপনি ইন্টারনেট ব্রাউজ করতে জানেন না, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, আপনার ফেসবুকে অ্যাকাউন্ট নাই, তাহলে কিন্তু এগুলো পারবেন না। এগুলো পারতে হলে আপনাকে অবশ্যই ইন্টারনেট ভালো ব্রাউজিং করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এগুলা গেল হচ্ছে আমাদের কি ওয়েব রিসার্চ। এবার আসেন প্রোডাক্ট ইনভেন্টরি। আচ্ছা, এখানে কমার্সের কে কে আছেন? আচ্ছা, বহুত আছেন। তো বলেন তো ইনভেন্টরি সূত্র কি? ইনভেন্টরি সূত্র পারেন না? আচ্ছা, মজুত পণ্যের সূত্র কি? সমাপনী মজুদের সূত্র, এটা তো পারার কথা। হ্যাঁ, ঠিকই তো আছে, বলেন। মাইনাস হচ্ছে সেলস। তাহলে হচ্ছে কি, এটা তো আমাদের ইনভেন্টরি, যে আমি বা স্টক বলতে পারি। ঠিক আছে? কারণ আমরা স্টক করতেছি, সেটা হচ্ছে কি আমার বিগিনিং এ বা বছরের শুরুতে বা বিজনেসের বা ইয়ারের বা একটা মাসের শুরুতে কি পরিমাণ আমার প্রোডাক্ট আছে, তার সাথে যোগ করব কি পরিমাণ আমি কিনলাম, তার থেকে বিয়োগ করব আমি কি পরিমাণ খরচ না বিক্রয় করলাম। তাহলে আমার বের হয়ে গেল আমার কাছে এই মানে এখন কি পরিমাণে স্টক আছে বা ইনভেন্টরি আছে না। আচ্ছা, আপনি দোকানে গেলেন, যা বললেন ভাই আপনাদের কাছে Xiaomi এই ফোনটা আছে, সে কম্পিউটারে কি নাড়াচাড়া করলো, বললো হ্যাঁ আছে আমাদের অমুক শোরুমে। কেমনে জানলো? নেটে সার্চ করে নাই, তাদের একটা ইন্টারনাল অ্যাপ আছে। সে অ্যাপে সে যখন এই এটার নাম দিয়ে সার্চ করলো, তখন ইনভেন্টরি সূত্রটা দিয়ে ওখানে হিট করলো, এবং সেখানে দেখাইলো যে তাদের কাছে এই পরিমাণ স্টক আছে এবং এই স্টকটা অমুক আউটলেটে আছে। যদি এটা হচ্ছে ওয়েবসাইট, এখানে শুধুমাত্র আমাদের কাজ না, এখানে ওয়েব কি বলে অ্যাপ ডেভেলপারের কাজ আছে, তবে এখানে ইনভেন্টরি সূত্রে অ্যাপ্লাই হচ্ছে। ধরুন আপনি একটা শাখাতে কাজ করতেছেন, তখন কি হবে, ওই যে আমরা ধরুন স্বপ্নতে বিল করতে গেলে তারা যে আমাদের কতটা বিল উঠাচ্ছে, তাই না, ইনভেন্টরিতে দেখবেন, তাকায় দেখবেন অনেক সময় যখনই একটা প্রোডাক্ট ইনপুট করা হয়, তাদের এখানে ইনভেন্টরি বা এসকিউ নামে একটা অপশন থাকে। ওই এসকিউটাতে অটোমেটিক ওয়ান ওয়ান করে কমতে থাকে। আপনি যতবার স্ক্যান করবে ততবার ওখান থেকে ওয়ান করে কমতে থাকবে, মানে কি আমার এই প্রোডাক্টটা সেল হয়ে গেল, বিক্রি হয়ে গেল, আমার ইনভেন্টরি থেকে এটা চলে যাচ্ছে, তখন ওটা অটোমেটিক বিয়োগ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা যদি আমরা হাতে বানাই তাহলে বিষয়টা কেমন হবে? বিষয়টা হবে হচ্ছে আমার আম, আমরা স্টক বের করতেছি, তাই না?
স্টক বের করতেছি। তো স্টক বের করতে গেলে আমার এখানে দেখাবে হচ্ছে প্রথমে আমার লাগবে যে কি পরিমাণে স্টক আছে সেটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্টকের ঘর। এটা হচ্ছে আমাদের আম, ধরেন এটা হচ্ছে কি আমাদের ওপেনিং এর ঘর। ওপেনিং, তারপরে হচ্ছে পারচেজ, আর এটা হচ্ছে আমাদের সেলস। ঠিক আছে। আচ্ছা, এবার জিনিসটা একটু খেয়াল করবেন। এখানে স্টকটা এটা হচ্ছে নন এডিটেবল, এটা কেউ এডিট করতে পারবে না, লক করে রাখছে, কোম্পানি লক করে রাখছে, এটা কেউ, এই ঘরটুকু কেউ এডিট করতে পারবে না। ওপেনিং কেউ এডিট করতে পারবে না, এটা কে পারবে? শুধুমাত্র কোম্পানি পারবে। আচ্ছা, পারচেজ কেউ এডিট করতে পারবে না, শুধুমাত্র এডিট করতে পারবে কি বলেন তো? সেল এডিট করতে পারবে সে। আচ্ছা, ঠিক আছে। এবার সেলের বিষয়টা কি হবে? সেলের বিষয়টা এমন হবে, এটা হচ্ছে সেল তো একটা কোম্পানি একটা আউটলেট থেকে হয় না, নানান আউটলেট থেকে হয়, এক আউটলেটে একাধিক পার্সন সেল করে। তার মানে কি আমার এখানে আবার কিছু না কিছু এক্সট্রা করতে হবে সেলের জন্য। আচ্ছা, ফার্স্টে আমরা স্টকে আসি। স্টকের সূত্র কি? স্টক সমান সমান ওপেনিং, তারপরে কি যোগ পারচেজ বিয়োগ সেল, এটা হচ্ছে আমাদের স্টক। আমাদের স্টকের সূত্র ডান। আমরা জানতে পারলাম আমাদের কাছে ওপেনিং এ আছে 88টা প্রোডাক্ট, স্টকে কত? 88। আমরা এবছর পারচেজ করছি 55টা প্রোডাক্ট, তাহলে আমার 143 স্টকে আছে, তাই না? আচ্ছা, এবার আসেন সেলে যাই আমরা। যে আমরা সেল কি পরিমাণ করলাম, ধরে নিলাম আমরা 48 পিস সেল করছি, এখন স্টকে কত আছে? 95টা আছে। আচ্ছা, এবার এই সেলের বিষয়টাকে আমরা যদি আরেকটু চেঞ্জ করি, সেলটা আমরা ধরবো না। সেল না ধরে কিভাবে করা যায়? সেল ধরবো না, কিন্তু সেলের ঘরে অটোমেটিক আপডেট হবে। বলুন তো। ধরেন এই জিনিসটা শীটের আমাদের একটা কোনায় আছে, যে কোনায় আমরা জানিও না যে কোনায় কিছু একটা আছে। এবার আমরা এই শীটে এতটুকু দেখতে পাচ্ছি না, এখানে ধরেন আরো 20-25টা ঘর পরে এই জিনিসটা দেওয়া আছে একই শীটে, বা অন্য একটা শীটে আছে, এটা লিঙ্ক করা। ঠিক আছে। আচ্ছা, এবার আমি সেল করতেছি। আমি যখন সেল করতেছি আমার শীটে আমি সেল তুলবো। আচ্ছা, আমি সেল করলাম, ধরেন আমি বললাম 5 পিস সেল করছি, তাহলে এই 5 পিস এখানে কি হবে? অ্যাড হবে। কিভাবে অ্যাড হবে? আচ্ছা, অ্যাড হবে এভাবে, সমান সমান এত। ঠিক আছে। ওকে, 5 পিস সেল করছি, 7 পিস সেল করছি, আমি এখানে আজকে আরো 2 পিস সেল করলাম, 9 পিস সেল করলাম। বুঝছে? সিম্পল। সমান সমান এই ঘর, মানে এই ঘরের ভ্যালু হবে এই ঘরের সমান। ঠিক আছে। বাস, আমরা এখানে ধরা লাগলো। আর কোম্পানি তো এটা লক করে দিছে, লক করে দিছে না? কোম্পানি বলছে তুমি আপডেট দিবে এই ঘরে। ঠিক আছে। এখন তারা আপডেট দিচ্ছে এই ঘরে, এবং প্রত্যেকটা একটা একটা করে দিছে। প্রত্যেকে কি একটা একটা শীট দিছে। কিভাবে? এই যে এখানে একটা শীট আছে না, এখানে একটা শীট দিছে। শীট না, অ্যাকচুয়ালি এক একটা করে পুরা ইআই দিছে, এক্সেল শীটই দিছে, কিন্তু এক একটা এক এক কোম্পানি এক একটা এক এক জায়গাতে আছে। এখন প্রত্যেকটা ইন্টারনালি লিঙ্ক করা, এবং লিঙ্কটা আমরা যেহেতু শিখতেছি না, এটা অ্যাডভান্স জিনিস, এই জন্য লিঙ্কটা বাদ। লিঙ্ক বাদ দিয়ে আমরা একই শীটে করতেছি। যেমন এটা ধরেন আরেকটা আউটলেটের হিসাব, তাহলে এই যে ঘরটা আছে না, এই ঘরটা কত? F3, তাই না? আচ্ছা, এই এই কোম্পানি এটা হচ্ছে ধরেন মিরপুর আউটলেট। মিরপুর আউটলেটে করে সেল করছে 7টা সেল করছে। আর F3 এটা কোন আউটলেট? এটা হচ্ছে ধরেন গুলশান আউটলেট। গুলশান আউটলেটে 9টা সেল করছে। তাহলে সেলটা কি হবে বলুন তো? সেলটা হবে সমান সমান গুলশান আউটলেটের সেল যোগ যোগ শীটটা চেঞ্জ করে মিরপুর আউটলেটের সেল। এখন দেখেন তো আমরা কোথায় আছি? শীট 1-এ, কিন্তু এখানে সূত্রটা কি? F3, এটা কি গুলশান আউটলেটের সেল, যোগ এটা কি শীট 2, এই যে শীট 2 অ্যাপোস্ট্রফি, এবং সেই শীটে কত নাম্বার ঘর? F3। এবার আসেন, মিরপুর আউটলেটের কেউ একজন বলল আমি আজকে 77টা সেল করছি, চলে আসে এখানে, অটোমেটিক আপডেট হয়ে গেছে। ক্লিয়ার আমরা? এটা হচ্ছে কি একই এক্সেলের একাধিক শীট আমরা
লিঙ্ক করতেছি। একইভাবে একই এক্সেল একাধিক আউটলেটে থাকলেও লিঙ্ক করা যাবে, কিন্তু সেটার জন্য আমাদের কিছু কি কন্ডিশন আরো হাবিজাবি ম্যানেজ করতে হবে, যাতে হচ্ছে এই জিনিসটা পুরাই চেঞ্জ হয়ে যায়, এটা পুরোটা একটা আলাদা শিট হয়ে যায়। এটা আলাদা শিট করা যাবে না, যে এই শিটের নাম স্টক শিট, স্টক শিটে গেলে স্টক দেখা যাবে, আর সেলের শিট আলাদা, যারা সেল করতেছে ওখানে সেল ইনপুট করতেছে। যেমন এমন হইলো যে এই শিটে সবগুলো সেলের শিট, ধরুন হচ্ছে এখানে লিখে রাখলাম, ধরুন মিরপুর আউটলেটে ইয়াসিন ইয়াসিন সেল করলে একটা, ইয়ামিন সেল করলে একটা, ঠিক আছে। এখন ইয়াসিন কি করবে, ইয়াসিন কি করবে, সে যে কটা সেল করছে তার ঘরে সে সে কটা নাম্বার লিখবে, ইয়ামিন তার যে কটা সেল করলো সেগুলো নাম্বার লিখবে, ঠিক আছে, যে যারটা আপডেট করবে। আর এখানে কি হবে, অটোমেটিক সেগুলা আপডেট হতে থাকবে। কিভাবে, F3 না লিখে আমি লিখলাম F1 is to F10। এখানে কি সমস্যা বলেন তো, ইস্টু দিছি তাই না, ইস্টু দিলে কি লাগে, সাম লাগে, সাম দেই নাই। ওকে, তাহলে আমাকে লিখবো আচ্ছা আমরা একটু ব্র্যাকেট দিই আগে, ব্র্যাকেট দিলাম, তাও ক্যান্সেল হবে না, তাও সাম লাগবে। আচ্ছা তাহলে আমরা লিখি সাম। আচ্ছা হুম, আচ্ছা ওকে, এখন কি হবে দেখি, হয় না কেন, ইকুয়াল টু লাগবে। আচ্ছা ইকুয়াল টু একবার দিছি, আরেকবার দিব, দিলাম, তাইলে তাইলে লাগবে হচ্ছে, বলেন কি লাগবে, কিছু না কিছু তো একটা মিস্টেক আছে তাই না, তাও মিস্টেক আছে, তাহলে কি মিস্টেক হইতে পারে, একটা কমা দিয়ে দেখি, কমা কই দিব, হয় না। আচ্ছা এবার এখানে পড়ি আমরা, ফর্মুলায় প্রবলেম আছে, not trying to type a formula, okay, when the first character is an equal or minus sign, excel thinks it's a formula, যখন ইকুয়াল আছে তখন এটা একটা ফর্মুলা। আচ্ছা you type equal to 1 plus 1 comma cell 2 cell shows 2, আমি যদি 1 plus 1 লিখি তাহলে কি হবে, 2 দেখাবে, আমাকে জাস্ট ফর্মুলা সে বোঝাচ্ছে। To get around this type an apostrophe first, you type কি apostrophe equal to 1 plus 1 and cell shows কি 1 plus 1, তার মানে আগে কি দিতে বলতেছে, আমাকে apostrophe দিতে বলতেছে, এই যে এখানে আমাকে দিতে বলতেছে একটা apostrophe, কই আছে, হুম ধরেছে, কিন্তু ফুল অ্যান্সার দেখাচ্ছে। এইবার পুরো জিনিসটা তার একবার আসি আমরা, দেখেন এটা তো পারলাম না, পারছি, এবার আমরা পুরো জিনিসটা তার একবার আসি। ধরেন আমরা প্রত্যেকের ইয়া লিখি, সে একটা সেল করছে, দুইটা সেল করছে, তিনটা, চারটা, 5 6 7 8 9, সে 10টা সেল করছে, ঠিক আছে, এক একজন সেল করছে তার অ্যামাউন্ট লিখলো। এবারে সেম জিনিসটা আরেকবার আসি, সমান সমান আমরা চাচ্ছিলাম কি এই ঘরের সাথে যোগ করব কোনটা, এতটুকু। আচ্ছা এন্টার দিলাম, আসছে, এখন তো আসছে তাই না, কোনো পরিবর্তন আছে, F1 is to F10 আগে তো দিছিলাম, নিচে না না এখন নিচে, সমস্যা কই তাহলে। আচ্ছা এখন বলি আমরা F15 পর্যন্ত নেই, এখন তো নিচ্ছে, আবার কেটে দিই, ঠিক আছে, কারণ এখানে কি ছিল, শুধু F3 ছিল তাই না, প্রথমবার এমন ছিল, আমরা আবার এখন আপডেট করি প্রথমবারের মতো, F3 তারপরে চিজ টু F10, তখন কি একবারও F10 লিখছিলাম নাকি শুধু 10 লিখছিলাম, F10 লিখছিলাম, কিন্তু F10 কখন লিখছি, সাম বসানোর পরে, সাম বসানোর আগে F10 লিখছি আমি না, মেন মিস্টেক পাইছেন,
তার মানে কি ফর্মুলাতে এরকম মাঝে মাঝে মিস্টেক হবে, কারণ আমাদের মাথায় আছে এফ কি F3 থেকে F10 পরবর্তী F লিখতে ভুলে যাই, এবং সেটা চোখেও পড়বে না যতক্ষণ না পর্যন্ত আপনি সলভে আসবেন। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এখানে মিরপুর আউটলেটে যে যখনই সেল করবে এবং তার সেলের সংখ্যা বাড়বে তখনই কি হবে, এখানে আপডেট হওয়া শুরু হবে। কেন হয় নাই? না, পরবর্তী চেঞ্জ করছে এই জন্য হয় নাই, ঠিক আছে। ফর্মুলা করার পরে আমরা কখনো এটাকে নিয়ে ঘাটাঘাটি করবো না, হচ্ছে এখানে আবার একটু নিজে নিজে চেঞ্জ করে এমন কিছু করবো না, ঠিক আছে। তাও হয় না, F1 নয়, আবার কি প্রবলেম ফেস করতেছে, 3 শিফট টু F1 টু F10, আচ্ছা কোন একটা এরর দেখাচ্ছে, যাই হোক নরমালি এভাবে কাজ করবে, ঠিক আছে। হুম, অথবা আমরা একটা ইজি কাজ করতে পারি, সেটা হচ্ছে এগুলোর যোগফল আবার আমরা আলাদা একটা জায়গায় বসাতে পারি, ঠিক আছে। যেগুলো টোটালটা ধরেন এখানে হবে, এখানে টোটাল ঘর আর এখানে ঘরটা যদি আমরা লিঙ্ক করে দেই আরো ইজি হবে, ঠিক আছে। যেভাবে মন চায় করতে পারি আমরা। এখন এতগুলা ঘরের জায়গায় আমরা একটা ঘর যদি লিঙ্ক করি, রেজাল্টটা আমাদের আরো অ্যাকুরেট আসবে, ঠিক আছে। কিছু না কিছু আমাদের ইয়া থাকে, কি বলে, লিমিটেশন থাকে, তো ওই লিমিটেশন গুলো আমরা যাতে না আসে সেই হিসাব করব, এবং একটা একটা করে যদি ঘর বসাই দেই আরো ইজিলি কাজ করবে। অথবা এভাবে কাজ করতে পারতাম যে F1 প্লাস F2, ঠিক আছে। এখন F1 প্লাস F2 যখন দিচ্ছি, এই F2 টা কোন শীটের, এটা একটা বিষয়। সে কিন্তু এখন চিন্তায় পড়বে যে F2 টা কোন শীটের আমার, এটা কি এই শীট না ওই শীটের। তো এরকম বিভিন্ন রকম ঝামেলা হয়, এই জন্য আমরা ওই যে শীট কি শীট টু F1, আবার এখানে লিখতে হবে শীট টু, কি লিখবো, শীট টু F2, এইভাবে লিখতে হবে। ওখানে যে আমরা লিখছি যে শীট টু F1 is to F10, ওই যে F10 পরবর্তী ওইটা কোন F10 নিচ্ছে, শীট 1 না শীট 2, ওইটা নিয়ে একটা ঝামেলা হইতে পারে, ঠিক আছে। এই জন্য বিষয়গুলোকে আমরা যতটুকু ইজিলি করা যায়, যেগুলো এত বড় ঘর না রেখে ওখানে আমরা একটা ঘর রাখি যেটাতে টোটাল দেখাবে, সেই টোটালটা এই টোটালে এনে বসাই দিব, বা প্রত্যেকটা আউটলেটের টোটাল ঘরটাকে এখানে এনে আমরা লিংক করে দিব, ঠিক আছে। এবং প্রত্যেকটা আউটলেটের পারচেজ কে আমরা এখানে এনে লিংক করে দিব, প্রত্যেকটা আউটলেটের ওপেনিং কে লিংক করে দিব, তাহলে কি হবে, সব আউটলেট মিলে আমাদের এখানে স্টক দেখাবে। আবার প্রত্যেকটা আউটলেটে আবার কি থাকবে বলেন তো, যার যার নিজস্ব স্টক থাকবে, শুধুমাত্র সেই আউটলেটের স্টক, ঠিক আছে। এভাবে নানান ভাবে আমরা প্রোডাক্ট ইনভেন্টরি করতে পারি। এখন যদি এটা একটা স্টোর হয় একরকম হিসাবে করব, এটা যদি একাধিক স্টোর হয় একরকম হিসাবে করব, ঠিক আছে। আচ্ছা, ইনভেন্টরি ক্লিয়ার। আমরা পুরো বিষয়টা ডিপেন্ড করবে হচ্ছে আমরা ফর্মুলাটা কিভাবে বসাচ্ছি, ঠিক আছে। ওকে, আপনাদের তাহলে এক্সেল কমপ্লিট। আমরা নেক্সট ক্লাসে করব হচ্ছে এই যে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন গুলা। এখন পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন গুলা করার জন্য আপনাদের মাস্ট বি কি থাকা লাগবে, প্রেজেন্ট করার মতো কিছু একটা থাকা লাগবে, তাই না, যেটাতে আমরা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন করব। কি করব সেটা, সেটা হচ্ছে আপনারা বাসায় কি বলতে বলছিলাম, এসডব্লিউ করতে বলছিলাম, আপনাদের শিটগুলোকে হুবহু বানাতে বলছিলাম, তারপর হচ্ছে এমএস ওয়ার্ডের কাজ করতে বলছিলাম, ওগুলা করবেন। ওগুলা নেক্সট ক্লাসে আমরা ছবি আকারে নিয়ে আসবেন, ঠিক আছে। সেই ছবিগুলোকে আমরা এখানে বসে বসে একটা স্লাইড বানাবো, যেটা দিয়ে কাস্টমারকে বুঝাবো আপনি কি কি কাজ করতে পারেন, ঠিক আছে। দেখেন না, ফাইবারে গেলে ভিডিও আসে, ওই ভিডিওটা আমরা বানাবো প্রেজেন্টেশন দিয়ে। হুম, ছবি বলতে আপনারা তেমন কিছু না, আপনারা যে এইচডব্লিউ গুলা করতেছেন সেটা জমা দেন না ফেসবুকে, ফেসবুকে জমা দেওয়ার সময় কি ছবি আকারে তো জমা দেন, ওইটাই। কিন্তু যার যারটা আলাদা আলাদা হইতে হবে, ঠিক আছে।